আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে। সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে, যাতে করে এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। একইভাবে প্রিয় ভাই বোনেরা, এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যে স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। তাও তারা এমন ভাবে করে গিয়েছে যাতে তাদের লোকজন সেই সুবিধা পায়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার, আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ একজন রাজনীতিবিদ হিসাবে শুধু জনগণকে বিভ্রান্ত করা তার দায়িত্ব বা কাজ নয়, বরং একজন রাজনীতিবিদ হিসাবে জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই হচ্ছে একজন রাজনীতিবিদের কাজ। সেই জন্যই আপনাদেরকে বলবো, আসুন, বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, মিথ্যের রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবেন, আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজে সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন, জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে, সেটি জনগণের সামনে তুলে ধরেন। কি পরিকল্পনা আপনাদের মাথার মধ্যে আছে যা জনগণের উপকার করবে, যা দেশের মানুষের উপকার করবে, সেটি জনগণের সামনে উপস্থাপন করেন। রাস্তায় বসে ভাঙচুর করা, রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করার দিন শেষ, সেই রাজনীতি শেষ। জনগণ এখন সেই রাজনীতি আর সমর্থন করে না। বক্তব্য রাখা খুবই সহজ কাজ, সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে, আসেন, হাতের হাত গুটিয়ে হ্যান্ডেল করে কেস পরে কোদালাতে মাঠে নামো, মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, সঠিক কথা বলো। এমন কোনো কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, এমন কোনো কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে। কারণ স্বৈরাচার বসে আছে, স্বৈরাচারের সাথে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যুদ্ধ করে টিকেছিল, এই রাজপথেই তারা টিকেছিল। আর কোন রাজনৈতিক অন্য যারা ছিল তারা আমাদের সাথে ছিল। যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে, যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না।
এখনো রয়ে গেছে পত্রিকাগুলো, বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে। বের করুন পত্রিকাগুলো। পত্রিকার পাতায় এখনো ছবি আছে কিভাবে আমার দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতাকর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে গোলমালের শিকার হয়েছে, কিভাবে কারাবরণ করেছে, কি বক্তব্য তারা দিয়েছে, সেই সবগুলো এখনো পত্রিকার পাতায় রয়ে গেছে কম বেশি। পত্রিকাকে সেদিন ছাপতে দেওয়া হতো না এইসব বিষয়, তারপরেও পত্রিকাগুলো চেষ্টা করেছে, অনেকগুলো, সবগুলো না হলে অনেকগুলো পত্রিকা চেষ্টা করেছে বিরোধী দলের কণ্ঠস্বরকে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য। কিন্তু সেইখানে আমরা আজকে যারা বড় বড় কথা বলছে তাদের কোনো কথা সেখানে দেখিনি আমরা। কাজে বাংলাদেশের মানুষের মন অনেক বড়। ভুল অতীতে করেছেন, 71 সালে ভুল করেছেন, 86 সালে ভুল করেছেন, 96 সালে ভুল করেছেন, 2026 সালে এসব মানুষকে বিভ্রান্তি করে কি কি সব টিকিট মিকিট বিক্রি করেছেন। আসেন এইসব বিভ্রান্তি রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উস্কানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যিকার ভাবে জনগণের কাজ হতে পারে, সত্যিকার ভাবে দেশ এগিয়ে যেতে পারে, এইরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, এরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকে, উপরে টেবিলে উপস্থাপন করুন, সংসদে উপস্থাপন করুন, জনগণের সামনে উপস্থাপন করুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, সেই পরিকল্পনা যদি বাস্তবসম্মত হয়, সেই পরিকল্পনা যদি দেশ এবং দেশের মানুষের উপকার করে, অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ। তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ একজন রাজনীতিবিদ হিসাবে শুধু জনগণকে বিভ্রান্ত করা তার দায়িত্ব বা কাজ নয়, বরং একজন রাজনীতিবিদ হিসাবে জনগণকে ভোট শেখানো এবং সঠিক পথ দেখানোই হচ্ছে একজন রাজনীতিবিদের কাজ। সেই জন্য আপনাদেরকে বলবো, আসুন, বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, মিথ্যের রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবেন, আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজে সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন, জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে, সেটি জনগণের সামনে তুলে ধরেন। কি পরিকল্পনা আপনাদের মাথার মধ্যে আছে যা জনগণের উপকার করবে, যা দেশের মানুষের উপকার করবে, সেটি জনগণের সামনে উপস্থাপন করেন। রাস্তায় বসে ভাঙচুর করা, রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করার দিন শেষ, সেই রাজনীতি শেষ। জনগণ এখন সেই রাজনীতি আর সমর্থন করে না। বক্তব্য রাখা খুবই সহজ কাজ, সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে, আসেন, শার্টের হাত গুটিয়ে হ্যান্ডেল করে কেচ পরে কোদালাতে মাঠে নামো, মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, সঠিক কথা বলো। এমন কোনো কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, এমন কোনো কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে। কারণ স্বৈরাচার বসে আছে, স্বৈরাচারের সাথে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যুদ্ধ করে টিকেছিল, এই রাজপথেই তারা টিকেছিল। আর কোন রাজনৈতিক অন্য যারা ছিল তারা আমাদের সাথে ছিল। যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে, যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। এখনো রয়ে গেছে পত্রিকাগুলো, বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে। বের করুন পত্রিকাগুলো। পত্রিকার পাতায় এখনো ছবি আছে কিভাবে আমার দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতাকর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে গোলমালের শিকার হয়েছে, কিভাবে কারাবরণ করেছে, কি বক্তব্য তারা দিয়েছে, সেই সবগুলো এখনো পত্রিকার পাতায় রয়ে গেছে কম বেশি। পত্রিকাকে সেদিন ছাপতে দেওয়া হতো না এইসব বিষয়, তারপরেও পত্রিকাগুলো চেষ্টা করেছে, অনেকগুলো, সবগুলো না হলে অনেকগুলো পত্রিকা চেষ্টা করেছে
বিরোধী দলের কণ্ঠস্বরকে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য। কিন্তু সেইখানে আমরা আজকে যারা বড় বড় কথা বলছে তাদের কোনো কথা সেখানে দেখিনি আমরা। কাজে বাংলাদেশের মানুষের মন অনেক বড়। ভুল অতীতে করেছেন, ৭১ সালে ভুল করেছেন, ৮৬ সালে ভুল করেছেন, ৯৬ সালে ভুল করেছেন, 2026 সালে এসব মানুষকে বিভ্রান্তি করে কি কি সব টিকিট মিকিট বিক্রি করেছেন। আসেন এইসব বিভ্রান্তি রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উস্কানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যিকার ভাবে জনগণের কাজ হতে পারে, সত্যিকার ভাবে দেশ এগিয়ে যেতে পারে, এইরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, এরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকে, উপরের টেবিলে উপস্থাপন করুন, সংসদে উপস্থাপন করুন, জনগণের সামনে উপস্থাপন করুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, সেই পরিকল্পনা যদি বাস্তবসম্মত হয়, সেই পরিকল্পনা যদি দেশ এবং দেশের মানুষের উপকার করে, অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ। দেখেন, রাষ্ট্রপতি নির্বাচন হবে, জুলাই সনদে বিএনপিও কিন্তু স্বাক্ষর করে এসেছে। সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে না। তো বিএনপি আগের অবস্থাতে, আগের ব্যবস্থার মধ্য দিয়ে আবার রাষ্ট্রপতি নির্বাচন করছে। এখানে একটা আইওয়াস হচ্ছে, সবার সামনে নির্বাচন হবে, ভোট হবে, কিন্তু সরকার দলের ২১৩ জন এমপি তারা কিন্তু দলের বাইরে, দল যাকে ঠিক করে দিবে তার বাইরে ভোট দিতে পারবে না। ভোট দিলে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। আমরা চেয়েছিলাম এবং জুলাই সনদে সবাই এগ্রি করেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে না এবং এমপিরা যে কাউকে ভোট দিতে পারবে। যদি সেরকম পরিস্থিতি হতো, সংস্কারের পরে এই নির্বাচনটা হতো, তাহলে আমরা দেশের জন্য সত্যিকার অর্থে দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম। কিন্তু দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, আমাদেরকে আবারও একজন দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতির জায়গায় দেখতে হবে। এই যাত্রাবাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যেই সড়কে আমরা দাঁড়িয়ে আছি, এই সড়ক একজন শহীদের নামে, এবং এই যাত্রাবাড়িতে আশেপাশের প্রত্যেকটা অলিগলিতে জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গণঅভ্যুত্থানের সময় আমার বাসা ছিল কাজলায়। আমি নিজের চোখে ১৭ জুলাই থেকে দেখেছি যে এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা, সাধারণ জনগণ, আমাদের অভিভাবকরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কিভাবে দখলে রেখেছিলেন। যখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে সমানে গণহত্যা চালানো হলো, আমরা গুম অবস্থায় ছিলাম। তখন বের হয়ে এসে জানতে পারলাম শেখ হাসিনার সরকার সারা দেশ নিয়ন্ত্রণ নিতে পারলেও এই যাত্রাবাড়িকে কিন্তু আপনারা নিয়ন্ত্রণে নিতে দেন নাই। এই যাত্রাবাড়ি জুলাই গণঅভ্যুত্থানে সর্বপ্রথম স্বাধীন হওয়া অঞ্চল। আগামী দিনেও এই যাত্রাবাড়ি আমাদের গণভোটের রায় বাস্তবায়ন সহ এই দেশের মানুষের জন্য গণতান্ত্রিক লড়াই, রাজনৈতিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুগণ, আমরা গত ৫ মাস ধরে একটা নতুন সরকার দেখছি। এর আগে প্রায় ১.৫ বছর ধরে আমাদেরকে প্রতিদিন শুনতে হয়েছে যে নির্বাচন হলে নাকি সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদেরকে আরও শুনতে হয়েছে যে যাদের পেটে ভাত নাই তারা সংস্কারের কি বুঝবে। তো তারা নাকি ক্ষমতায় আসলে আমাদের পেটে ভাত থাকবে, তারপরে মানুষজন ভালোভাবে থাকবে, ফ্যামিলি কার্ড, এই কার্ড, ওই কার্ড, নানা কার্ড পাওয়া যাবে। তো তারা ক্ষমতায় আসলো, আজকে ৫ মাস শেষ, ৬ মাস হতে চললো। এখন সংস্কার তো নাই, গ্যাস বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই। তো মাশাআল্লাহ, তারা যেই পেটে ভাতের কথা বলতো, আলহামদুলিল্লাহ তারা আসার পর এখন কোনো কিছুই আর জনগণের কাছে সহজলভ্য নাই। আমরা আজকে এই প্রোগ্রামে আসার আগে একটা নিউজ দেখতেছিলাম। আমরা তো অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে চাঁদাবাজির বিভিন্ন অভিনব কৌশল, অভিনব উপায় শুনছি, নিউজে দেখছি। আজকে আসার আগে একটা নিউজে দেখছিলাম, আপনারাও দেখেছেন সম্ভবত, যে কোনো একটা গ্রামে
জমিতে গরু মহিষ চড়াইতে হইল, গরু মহিষকে ঘাস খাওয়ায় না, চড়াইতে হইলেও ছাত্রদলকে চাঁদা দিতে হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সম্ভবত রাষ্ট্রপতি হবেন, তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। তো তারা কিন্তু তাদের কথা রেখেছেন, বছরের 6 মাসও হয় নাই, কিন্তু ছাত্রদলের, যুবদলের, বিএনপির অলরেডি চাঁদাবাজির মাধ্যমে 50 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়ে গেছে। চাঁদাবাজি করে তাদের ফ্যামিলি চলতেছে, তাদের পেট চলতেছে, সাধারণ মানুষ জাহান্নামে যাক। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা শুনছি, প্রায় 6 মাস হয়ে গেল, এখন আমরা কোনো ডেট পাই নাই, কিন্তু আমরা শুনছি যে সামনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা আশা করেছিলাম জুলাই সনদ অনুযায়ী, গণভোটের রায় অনুযায়ী সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরে এই নির্বাচনগুলো সংগঠিত হবে, তাহলে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আশা করতে পারতাম। দেখেন, রাষ্ট্রপতি নির্বাচন হবে, জুলাই সনদে বিএনপিও কিন্তু স্বাক্ষর করে এসেছে, সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের 70 অনুচ্ছেদ কার্যকর থাকবে না। তো বিএনপি আগের অবস্থাতেই, আগের ব্যবস্থার মধ্য দিয়ে আবার রাষ্ট্রপতি নির্বাচন করছে। এখানে একটা আইওয়াস হচ্ছে, সবার সামনে নির্বাচন হবে, ভোট হবে, কিন্তু সরকার দলের 213 জন এমপি তারা কিন্তু দলের বাইরে, দল যাকে ঠিক করে দিবে তার বাইরে ভোট দিতে পারবে না, ভোট দিলে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। আমরা চেয়েছিলাম এবং জুলাই সনদে সবাই এগ্রি করেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর হবে না এবং এমপিরা যে কাউকে ভোট দিতে পারবে। যদি সেরকম পরিস্থিতি হতো, সংস্কারের পরে এই নির্বাচনটা হতো, তাহলে আমরা দেশের জন্য সত্যিকার অর্থে দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম। কিন্তু দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, আমাদেরকে আবারও একজন দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতির জায়গায় দেখতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপি সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। কিছু কিছু ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে, জেলা পরিষদগুলোতে প্রায় সবগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিএনপি গত 17 বছর সংস্কারের কথা বলে রাজনীতি করে আসছে, গণতন্ত্রের কথা বলে রাজনীতি করে আসছে, অথচ দেখেন তাদের প্রশাসকরা সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের টাকায়, এক পাশে সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে বিএনপির দলীয় লোগো, তারপরে তার বড় ছবি দিয়ে সারা ঢাকায় পোস্টারিং করে ছড়িয়ে ফেলেছে। এদিকেও আশেপাশে পোস্টার খুঁজলে পাওয়া যাবে। সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের তহবিলের টাকায় নিজের নির্বাচনী প্রচারণা করে, এটা কিসের গণতন্ত্র? আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করেছি, কোন প্রশাসক, যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে, কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, এই নির্বাচনটা আবারও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে থেকে যাবে। এবং আমরা আবারও দেখছি এই নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার মধ্য দিয়ে, দলীয়করণ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে কিন্তু জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে এবার যেমন জনগণ ভোট দিতে পেরেছে, 5 বছর পরে কি সাধারণ মানুষ ভোট দিতে পারবে কিনা। তো স্থানীয় সরকার নির্বাচনে বোঝা যাবে যে 5 বছর পরে আমরা ভোট দিতে পারবো কি পারবো না। সংগ্রামী উপস্থিতি, আমরা বর্ডারের ওপার থেকে শুনি শেখ হাসিনা বাংলাদেশে আসতে চায়। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা সাক্ষাৎকার দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশে আসতে চায়। এই বিষয়ে তো কেউ দ্বিমত করতেছে না, আমরাও চাই আপনারা আসেন। এই যে আমাদের মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা আছেন, মঞ্চের সামনে শহীদ পরিবারের সদস্যরা আছেন, আমাদের মায়েরা আছেন, তারা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন যে তাদের সন্তানের হত্যার জন্য যারা দায়ী তাদের যেন বিচার নিশ্চিত হয়। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সেই বিচার নিশ্চিত হওয়ার জন্য, সেই বিচার নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ।
আমরা ইদানিং শুনছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে এই সাক্ষাৎকার তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে, এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই এই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। তাদেরকে আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন, বিচার নিশ্চিত করেন, তারপরে ভারতের সাথে সুসম্পর্ক হতে পারে। যারা এতদিন এখানে ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল, যারা এখনো গণহত্যাকারীদেরকে সহযোগিতা করে যাচ্ছে, এই গণহত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সুসম্পর্ক হতে পারে না। সংগ্রামী উপস্থিতি, এই যাত্রাবাড়িতে আপনারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে সফলভাবে স্বাধীন করেছিলেন, আগামীর বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন সহ আমাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক লড়াইয়ে সেই শক্তিশালী ভূমিকায় আপনারা এখানে উপস্থিত থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য